এই চ্যানেলের উদ্দেশ্য কোনো জাতি, ধর্ম, মাযাবের ধর্মীয় অনুভূতি ও আস্থার উপর আঘাত করা নয়, বরং আমাদের উদ্দেশ্য সমাজে ছড়িয়ে থাকা অন্ধবিশ্বাস, কুসংস্কার, ভণ্ডামি, কুপ্রথা, বৈষম্য ও ছোঁয়াছুত থেকে মানুষকে মুক্ত করা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রচার করা। আমাদের সংবিধান আমাদের এই দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। আজকে আলোচনা করব এই ব্যক্তিকে নিয়ে। এনার নাম ইন্দ্রমিত্র। এই ব্যক্তির পরিচয় তথা পূর্বপুরুষের অস্তিত্ব খুঁজতে গিয়ে যেটা আমার সামনে এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং আমি দেখাবো এদেরই ধর্মগ্রন্থ থেকে যে এদের বাপ ঠাকুরদা এমনকি এই ইন্দ্রমিত্রের মতো মনুবাদী রয়েছে তাদের জন্মের রহস্য। এ কথা আমি কেন বললাম জানতে হলে ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখুন। প্রথমে এনার বক্তব্যটি দেখুন, তারপর আমি বলছি কেন বললাম। আমাদের যে সংবিধান যে লিখেছেন যিনি ডক্টর বাবা সাহেব আম্বেদকর, ঠিক আছে, তিনি তো একটা ব্রাহ্মণের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তাই না? যে বাবা সাহেব আম্বেদকর যেমন ছুঁয়ে চিটিং মাছ তেমন আম্বেদকরও চিটিং। সংবিধান লিখেছে ঠিক যেমন ছুঁয়ে চিটিং মাছ তেমন আম্বেদকরও চিটিং। যেমন ছুঁয়ে চিটিং মাছ তেমন আম্বেদকরও চিটিং। যেমন ছুঁয়ে চিটিং মাছ তেমন আম্বেদকরও চিটিং। যে ব্যক্তি বলে যে ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি চিটিংবাজ, বাটফার, তাহলে তুমি কোন ক্ষেতের মোলা হে? তাহলে তুমি বহিরাগত আর্য সমাজের নিয়োগরত সন্তান, যার পিতৃপুরুষেরাও নিয়োগভাবে উৎপন্ন হয়েছিল। এমনকি তুমিও সেই নিয়োগ সন্তান। এই নিয়োগ বিষয়ে আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন, যেটা আই বাটনে ও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এই ইন্দ্রমিত্রের ও তার ডুপ্লিসিটি ডাক্তারের সমস্ত বয়ানের উপর আমার এই ভিডিওটি আশা করি উপযুক্ত। তবে চলুন বেশি পঞ্চায়েতি না করে ভিডিওটি শুরু করি এবং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসলে আপনাকে দেখাই খোল্লা যৌনতা। মহাভারতের এই কাহিনীগুলি আপনার মাথা চুলকাতে বাধ্য করাবে। ভারতবর্ষের পুরাতনকালে সম্পর্ক কতটা সহজ ছিল এই নিয়ে অনেক প্রামাণ্য রয়েছে, যার ভিত্তি হলো বিভিন্ন পুরাণ কাহিনী, ঋগ্বেদ ও মহাভারত, যেখানে বিভিন্ন ঘটনা পরম্পরায় এমন কিছু সম্পর্কের কাহিনী সামনে এসেছে যেখান থেকে একটি ছবি স্পষ্ট হয় যে নারী পুরুষ এই সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্কের প্রতিষ্ঠা সেভাবে ছিল না। এই সময়কালকে কেউ বৈদিক যুগ বলেও দাবি করেন, কেউ বলেন তারও আগে এবং মহাভারতের সমসাময়িক। এইসব পুরাণ কাহিনীতে বিবৃত করা হয়েছে যে এক নারী একাধিক পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে আবদ্ধ হতে পারত। এমনকি পুরুষরাও একইভাবে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করত। বিবাহের বিষয়টিও সেভাবে মূল্য পেত না। এখানে বলতে গেলে ওয়ান নাইট স্ট্যান্ডের কনসেপ্ট। মহাভারতের আদি পর্বের 63 নম্বর অধ্যায়ে অবতারণা করা হয়েছে খোল্লা যৌন সম্পর্কের। এখানে বলা হয়েছে ওপেন সেক্স, এটাই ছিল রীতি। স্বয়ং ঋষি পরাশর মাঝ যমুনা নদীতে নৌকার ওপরে খোলা আকাশের নিচে সত্যবতীর সঙ্গে যৌন সঙ্গমে রত হয়েছিলেন। সত্যবতী তখন সদ্য কিশোরী। হস্তিনাপুরের রাজার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। এই সম্পর্ক থেকেই জন্ম হয়েছিল মহর্ষি ব্যাসের। এই আদি পর্বেরই 104 নম্বর অধ্যায়ে এমনও উল্লেখ রয়েছে যে উত্তাহাটের ছেলে দীর্ঘোত্তমা এক নারীর সঙ্গে প্রকাশ্যে সকলের সামনে যৌন মিলনে রত হয়েছিলেন। কৌতুবিক, এটা একটা যৌন মিলনের ক্রীড়া যা কৌতুবিক নামে পরিচিত। ইংরেজিতে একে ইনসেস্ট বলা হয়। কোথা বাংলা করলে যার অর্থ দাঁড়ায় নিজস্ব পরিবারের মধ্যে সম্পর্কের ভেদাভেদ ভুলে নারী পুরুষ নির্বিশেষে যৌন সম্পর্কে জড়ানো। পুরাণ গ্রন্থে এই ধরনের যৌন সম্পর্কের উল্লেখ মেলে। এমনই এক পুরাণ কাহিনী হরিবংশ, এতে উল্লেখ আছে যে বশিষ্ঠ মুনির মেয়ে শতরূপা তার পিতাকেই নিজের স্বামী রূপে কল্পনা করতেন এবং সেই কারণে তিনি পিতা বশিষ্ঠের সঙ্গেও নিয়মিত যৌন মিলনে রত হতেন। এই সম্পর্ক থেকেই জন্ম হয় ব্রহ্মা ও নারদের। হরিবংশে এও উল্লেখ রয়েছে যে দেবরাজ ইন্দ্র স্বয়ং নাদবউ ভাবুৎসমার সঙ্গে সঙ্গম করেছিলেন। মহাভারতের আদি পর্বে উল্লেখ রয়েছে একটা সময় ছিল যখন নারী ও পুরুষের সত্তার মাঝে অন্য কোনো সম্পর্ক স্থান পেত না। কোনো নারী যদি কোনো পুরুষের কাছে যৌন মিলনের ইচ্ছা প্রকাশ করতেন তাহলে তা বিধর্মী বলে আখ্যায়িত হতো না, বরং নারীর মর্যাদা রক্ষার্থে সেই পুরুষকে অনিচ্ছা হেতু যৌন মিলনে রত হতে হতো। এমনই এক সম্পর্কের হাত ধরে উলুপি অর্জুনের সঙ্গে সঙ্গম করেছিলেন। অর্জুন তখন বনবাসী। সেই সময় নাগরাজকন্যা উলুপি অর্জুনের প্রেমে পড়েন এবং তাকে অপহরণ করেন। জোর করে নারীর যৌন ইচ্ছের মর্যাদার প্রসঙ্গ টেনে অর্জুনের সঙ্গে সম্পর্কে রত হয়েছিলেন। এই সম্পর্কে অর্জুন ও উলুপির পুত্র সন্তানও জন্মলাভ করেছিল। তার নাম ছিল ইরাভান। নারী ও পুরুষের মধ্যেকার সম্পর্কের কথা বলে অর্জুনের সঙ্গে সঙ্গমের ইচ্ছা প্রকাশ করেছিলেন উর্বশী। এদিকে সম্পর্কের দিক থেকে উর্বশী ছিলেন অর্জুনের শিক্ষাগুরু।
অর্জুন তখন দেবরাজ ইন্দ্রের কাছে গিয়েছেন অস্ত্র প্রাপ্ত করতে। সে সময় দেবরাজ ইন্দ্রের পরামর্শে উর্বশীর কাছে নাচ ও গানের প্রশিক্ষণ নেন অর্জুন। এই সময়ে অর্জুনের প্রেমে পড়েন উর্বশী। তিনি সরাসরি অর্জুনকে প্রেম নিবেদন করেন এবং যৌন মিলনের ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু অর্জুন জানিয়ে দেন তিনি উর্বশীকে মা ও শিক্ষাগুরুর দৃষ্টিতে দেখেন। এতে ক্ষিপ্ত উর্বশী অর্জুনকে 1 বছরের জন্য পুরুষত্বহীনতা এবং একজন ক্লীবের জীবনযাপনের অভিশাপ দেন। ধর্মীয় আরো গ্রন্থে এও উল্লেখ রয়েছে যে ঋষি অগস্ত্য স্বয়ং নিজের কন্যা রাজা বিদর্ভের জিম্মায় ছোট থেকে রেখে দিয়েছিলেন। সেই কন্যা বিবাহযোগ্য হলে অগস্ত্য তাকে স্ত্রী রূপে বরণ করেন। ঋগ্বেদের 10ম মণ্ডল এখানে যমরাজ এবং তার বোন যমুনার কিছু যৌন উস্কানিমূলক কথাবার্তার উল্লেখ রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যমুনা তার ভাই যমের সঙ্গে যৌন সম্পর্ক তৈরির ইচ্ছা প্রকাশ করছেন, কিন্তু যম এতে আপত্তি জানাতেই যমুনা তাকে স্মরণ করান যে ভাই থাকতেও তার বোন যৌনতার তৃপ্তি পাবে না। এটা বিধর্মী ভাবনা। এর থেকেই প্রমাণিত হয় যে পুরাতনকালে ভাই বোনের মধ্যেও যৌন সম্পর্ক স্বাভাবিক বলেই বিবেচিত হতো। তবে আদতেও যমুনা কি যমকে ভাইফোঁটা দিয়েছিল? এ বিষয়ে কোনো একদিন কোনো এক ভিডিওতে এ নিয়ে আলোচনা করব। তবে আজকের ভিডিওতে দীনকৃষ্ণ ঠাকুরের প্যান্ট খুলতে গিয়ে এদের নিজেদেরই জাঙ্গিয়া খুলে গেছে। তবে একটি প্রশ্ন আমি করব এই ইন্দ্রমিত্রের ডাক্তারের কাছে, যে ডাক্তারবাবু দয়া করে যুক্তিসম্মতভাবে আপনি বলে যাবেন যে আত্মার বাসস্থান কোথায়। তবে সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এতক্ষণ যা দেখলেন তাতে এটা প্রমাণ হলো যে কোনো মানুষ যদি সত্য বলে সেই সত্যের পাশে কেউ নেই। আপনার সামনে যদি অন্ধভাবে বিভিন্ন গল্প কাহিনী তুলে ধরা হয়, আপনার কাছে মনে হবে যে এটাই বাস্তব, কিন্তু কোনো ব্যক্তি যদি সত্যের সন্ধানী হয় তার সত্য কথায় প্রত্যেক অন্ধভক্তের গায়ে কাটা বিধে। তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে বোঝা গেল যে নিয়োগ সন্তান কে এবং কে প্রকৃত ভারতবাসী। তবে আমি ভারত সরকারের কাছে অনুরোধ করছি, এমন যারা ভারত বিদ্বেষী রয়েছে তাদেরকে কঠোর থেকে কঠোরতরভাবে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং আমার এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন, যাতে ভারত সরকারের কাছে আমার এই বার্তা পৌঁছায়। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত, জয় মানবতা।